আসসালামু আলাইকুম। যুক্তিবিদ্যার ক্লাসে অনলাইনে সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ। পড়াইতেছিলাম যৌক্তিক বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। যৌক্তিক বিভাগে 6টি নিয়মের কথা বলেছিলাম, যে নিয়মগুলোর মাধ্যমে যৌক্তিক বিভাগ কার্যক্রমটি সম্পন্ন হয়। যৌক্তিকভাবে কোনো কিছুকে ভাগ করতে হলে প্রথম যে নিয়মটি আমাদেরকে মানতে হবে, প্রথম যে নিয়মটিকে মেনে চলতে হবে, সেটি হলো কোনো শ্রেণী বা জাতিকে বা উচ্চতর শ্রেণীকে ভাগ করতে হবে। কেননা কোনো কিছুকে ভাগ করতে হলে কেবলমাত্র কোনো জাতি বা উচ্চতর শ্রেণীকে তার নিম্নতর উপশ্রেণীতে বিভক্ত করা যাবে। এখন এই হলো প্রথম কথা, প্রথম নিয়ম। তাহলে যদি আমরা কোনো কিছুকে যৌক্তিকভাবে ভাগ করতে চাই বা যৌক্তিকভাবে শ্রেণী বিভাগ করতে চাই, তাহলে অবশ্যই তাকে বড় শ্রেণী হতে হবে। বড় শ্রেণীর অন্তর্ভুক্ত ছোট ছোট উপশ্রেণীতে ভাগ করা যাবে। তাহলে যদি এই নিয়মটি লঙ্ঘন করা হয় অথবা যদি এই নিয়মটি মেনে চলা না হয়, তাহলে যে অনুপপত্তি বা দোষ ঘটবে, সেই দোষগুলোর দুই ধরনের দোষ ঘটবে। একটিকে বলা হবে অঙ্গগত, একটিকে বলা হবে অঙ্গগত দোষ। যেমন যদি কোনো শ্রেণী না হয়ে যদি কোনো বিশেষ ব্যক্তি হয়, যদি কোনো শ্রেণী না হয়ে বিশেষ বস্তু হয়, তাহলে যে দোষটি সংঘটিত হবে সেই দোষটিকে বলা হবে অঙ্গগত দোষ। যেমন কোনো মানুষের মাথা, কান, নাক, চোখ, দাঁত, হাত, পা, এইভাবে যদি একটি মানুষকে ভাগ করি এবং এই একটি মানুষকে ভাগ করার পরে এই কোনো অঙ্গকেই আমরা মানুষ বলে দাবি করতে পারবো না, তাহলে এই ভাগটাকে বলা হবে অঙ্গগত বিভাগ দোষ। তাহলে কোনো শ্রেণীর পরিবর্তে যদি কোনো বিশেষ ব্যক্তি বস্তুকে যদি আমরা এইভাবে অঙ্গে প্রত্যঙ্গে ভাগ করি, তাহলে যে বিভাগ দোষ ঘটবে সেটিকে বলা হবে অঙ্গগত বিভাগ দোষ। দ্বিতীয়ত যে দোষটি সংঘটিত হবে, আরেকটি দোষ হলো গুণগত বিভাগ দোষ। তাহলে যৌক্তিকভাবে কোনো কিছুকে ভাগ করতে হলে আমরা আগেই জেনেছি যে সেই মূল বিভক্ত যে শ্রেণীটি সেটি হলো শ্রেণী হতে হবে, সেই শ্রেণীর অধীনে উপশ্রেণীতে ভাগ করতে হবে। কিন্তু যদি কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর গুণে ভাগ করা হয়, তাহলে সেই ভাগটির ক্ষেত্রে যে দোষটি সংঘটিত হবে সেটিকে বলা হবে গুণগত বিভাগ দোষ। তাহলে গুণগত বিভাগ দোষ যেমন একটি কমলাকে যদি তার আকার, স্বাদ, গন্ধ, রং, মিষ্টি, ওজন, আকৃতি এই সব গুণে ভাগ করি, তাহলে সেই ভাগটিকে বলা হবে গুণগত বিভাগ দোষ। তাহলে সেই ভাগটিকে বলা হবে গুণগত বিভাগ দোষ। তাহলে যৌক্তিকভাবে প্রথম জানলাম যে যৌক্তিকভাবে কোনো কিছুকে ভাগ করতে গেলে অবশ্যই সেটি শ্রেণী হতে হবে এবং তার অন্তর্ভুক্ত উপশ্রেণীতে ভাগ করতে হবে। দ্বিতীয় নিয়মটি হলো যে দ্বিতীয় নিয়মের কথা বলেছিলাম যে কোনো শ্রেণীকে, মূল শ্রেণীকে যদি আমি উপশ্রেণীতে ছোট ছোট শ্রেণীতে ভাগ করতে চাই, তাহলে অবশ্যই একই সঙ্গে একটি নীতি অবলম্বন করতে হবে, একই সঙ্গে একটা সূত্র বা নীতির ভিত্তিতে ভাগ করতে হবে। যদি একই সঙ্গে একের অধিক সূত্র বা নীতি ব্যবহার করে বা প্রয়োগ করে যদি কোনো শ্রেণীকে তার অন্তর্ভুক্ত ছোট শ্রেণীতে ভাগ করতে যাই, তাহলে যে দোষটি সংঘটিত হবে সেই দোষটিকে বলা হবে সংকর বিভাগ দোষ। সংকর বিভাগ দোষ অর্থাৎ এখানে সংকর বলা হচ্ছে এই জন্য যে যদি আমরা মানুষ শ্রেণীকে ভাগ করতে গিয়ে একটি সূত্রকে অবলম্বন করি, সৎ মানুষ, অসৎ মানুষ, একই সঙ্গে আবার যদি মানুষ শ্রেণীকে ভাগ করতে গিয়ে আমরা যদি শিক্ষাকে সূত্র বা নীতি ধরি, তাহলে শিক্ষার ভিত্তিতে এক শ্রেণীকে শিক্ষিত, আরেক শ্রেণীকে অশিক্ষিত, তাহলে সততা, শিক্ষা এবং সাহস এটাকে যদি সূত্র ধরি, এই সূত্রের ভিত্তিতে যদি মানুষ শ্রেণীকে ভাগ করতে যাই, তাহলে দেখা যাবে যে
কিছু মানুষ সাহসী, কিছু মানুষ সাহসী নয়। তাহলে যদি একই সময়ে আমার নিয়মে বলা আছে যে কোনো শ্রেণীকে, কোনো বড় শ্রেণীকে ছোট শ্রেণীতে বিভক্ত করতে গেলে একই সময়ে একটি মাত্র সূত্র অবলম্বন করতে হবে। একটি মাত্র সূত্রকে একই সঙ্গে প্রয়োগ করা যাবে। একের অধিক সূত্রকে একই সময়ে যদি কোনো শ্রেণীর ক্ষেত্রে ভাগ করতে যেয়ে আমি প্রয়োগ করি, তাহলে যে বিভাগটি, যে দোষটি সংঘটিত হবে সেটাকে বলা হবে ক্রস ডিভিশন বা সংকর বিভাগ। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা মিশে যাবে, একটা ভাগের সঙ্গে আরেকটা বিভাগ মিশে যাবে। কেননা মানুষ শ্রেণীকে ভাগ করতে গিয়ে যদি শিক্ষা, সাহস, সততা এই সব সূত্রগুলো একই সঙ্গে প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে একই সঙ্গে একজন মানুষ সাহসী হতে পারে, শিক্ষিতও হতে পারে, আবার একজন মানুষ সাহসী নাও হতে পারে, শিক্ষিত নাও হতে পারে। এই জন্য এটাকে বলা হয় সংকর বিভাগ দোষ, সংকর বিভাগ দোষ। তৃতীয়ত যে নিয়মটির কথা বলা হলো, যে নিয়মটির মধ্যে ছিল যে শ্রেণীটাকে ভাগ করা হবে, মূল শ্রেণীটি, সেই মূল শ্রেণীটির যে বিভক্ত শ্রেণীগুলো হবে, সেই বিভক্ত শ্রেণীর প্রত্যেকের বেলায় সেই নামটি প্রযোজ্য হবে। কিন্তু যদি এই নিয়মটি মানা না হয়, তাহলে এখানেও প্রথম নিয়মের মতোই অঙ্গগত বিভাগ দোষ ঘটবে। কেননা মানুষ শ্রেণীকে আমি যদি শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ এই শ্রেণীগুলোকে যদি তার অন্তর্ভুক্ত ছোট ছোট শ্রেণীতে ভাগ করি, তাহলে এই নিয়ম মেনে চলা হবে। কিন্তু যদি এই নিয়ম না মেনে যদি রহিমকে আমি যদি তার কোনো শ্রেণীকে ভাগ না করে একটা বিশেষ ব্যক্তি বস্তুকে যদি আমি ভাগ করতে যাই, তাহলে এখানে রহিমের হাতকে রহিম বলে অভিহিত করা যাবে না, করিমের মাথাকে করিম বলে অভিহিত করা যাবে না, করিমের পাকে করিম বলে অভিহিত করা যাবে না। এখানেও সেই একই দোষ ঘটবে। কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে এইভাবে যদি ভাগ করা হয়, তাহলে যে বিভাগ দোষ ঘটবে সেটাকে বলা হবে ব্যক্তির ক্ষেত্রে অঙ্গগত বিভাগ, অঙ্গে প্রত্যঙ্গে ভাগ করা হলে, আর গুণের ক্ষেত্রে হবে গুণগত বিভাগ দোষ। তাহলে এইগুলো আমাদের মেনে চলতে হবে। আর পরবর্তী নিয়ম হলো যে যৌক্তিক বিভাগে আমি আরও একটি নিয়মের কথা বলেছিলাম যে যৌক্তিক বিভাগগুলো সবসময় কী করতে হবে, কোনো শ্রেণীকে ভাগ করতে গেলে একই সময়ে সেই বিভাগগুলো একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হতে হবে। একটি শ্রেণী থেকে আরেকটি উপশ্রেণী, একটি উপশ্রেণী থেকে, অর্থাৎ একটা মূল শ্রেণী থেকে যে উপশ্রেণীগুলোতে আমরা ভাগ করব, সেই উপশ্রেণীগুলো হতে হবে পরস্পর পরস্পরের সাথে বিচ্ছিন্ন হতে হবে, পরস্পর পরস্পরের সাথে মিশে যেতে পারবে না। যদি পরস্পর পরস্পরের সাথে মিশে যায়, তাহলে যে দোষটি ঘটবে, তাহলে তাকে বলা হবে পরস্পরাঙ্গী বিভাগ জনিত দোষ। এই দোষটিকে বলা হবে পরস্পর পরস্পরের সাথে মিশে যাওয়ার দোষ, যেটাকে বলা হয় পরস্পরাঙ্গী বিভাগ দোষ। তাহলে আরেকটি নিয়ম আছে যে ক্রমিক বিভাগ। ষষ্ঠ নিয়মটি হলো যে এই যে শ্রেণীতে, মূল শ্রেণীটাকে যে উপশ্রেণীগুলোতে ভাগ করা হবে, সেই উপশ্রেণীগুলোকে হতে হবে ক্রমিক। অর্থাৎ যদি আমি জীব এটিকে ভাগ করি, মানুষ, অন্যান্য প্রাণী, তাহলে মানুষকে আমি ভাগ করতে পারি সভ্য, অসভ্য প্রাণী। আবার এই সভ্য মানুষগুলোকে শিক্ষিত, অশিক্ষিত, এইভাবে আমি ভাগ করতে পারি। তাহলে যদি আমি, তাহলে এই যে জীব শ্রেণীটাকে আমি কীভাবে ভাগ করলাম, প্রথমে মানুষ, তারপর অন্যান্য প্রাণী। তাহলে এটাকে বলা হবে ক্রমিক। অর্থাৎ একটি শ্রেণী থেকে তার পরবর্তী পর্যায়ে আরেকটি শ্রেণী চলে আসছে, অর্থাৎ নিকটতম শ্রেণী চলে আসছে। আবার নিকটতম শ্রেণীর তুলনায় আরেকটি তার কাছাকাছি নিকটতম শ্রেণীতে চলে আসছে। যদি আমি জীব শ্রেণীটাকে মানুষ এবং অন্যান্য প্রাণী এইভাবে ভাগ না করে প্রথমেই যদি আমি ভাগ করি সভ্য এবং অসভ্য প্রাণী, তাহলে দেখা যাবে, অথবা যদি তারপরও আরও দূরত্ব বজায় রেখে শ্রেণীবিভাগ করি, জীবটাকে যদি আমি শিক্ষিত, অশিক্ষিত এইভাবে শ্রেণীবিভাগ করি, তাহলে
যৌক্তিক বিভাগের মধ্যে যে দোষটি চলে আসবে সেটাকে বলা হবে উলম্ফন বিভাগ দোষ। অর্থাৎ লাভ দিয়ে এটাকে, লম্ফ দিয়ে বা লাভ দিয়ে এটাকে অনেকগুলো শ্রেণীকে মাঝখানে বাদ দিয়ে ক্রমিকতা নষ্ট করে, বিনষ্ট করে যে লম্ফ দেওয়া হবে এটাকে বলা হবে উলম্ফন বিভাগ দোষ। তাহলে যৌক্তিকভাবে কোনো কিছুকে ভাগ করতে হলে, কোনো শ্রেণীকে বা কোনো জাতিকে, তাহলে আমাদেরকে যে নিয়মগুলো মেনে চলতে হবে সেই নিয়মগুলো যদি আমরা না মেনে চলি, যদিও আমি বলেছিলাম যে যৌক্তিক বিভাগ কথাটি বিভাগটি একটি মানসিক প্রক্রিয়া, কেননা বাস্তবে কোনো শ্রেণীকে কতগুলো, তার অন্তর্ভুক্ত কতগুলো উপশ্রেণীতে ভাগ করা যাবে সেটি আমরা যদিও বাস্তবে জানা অনেক কঠিন ব্যাপার। এই জন্য যৌক্তিক বিভাগ একটি মানসিক প্রক্রিয়া, এটা বাস্তব প্রক্রিয়া নয়। বাস্তবে একটি বড় শ্রেণীকে তার অন্তর্ভুক্ত কতগুলো উপশ্রেণী রয়েছে এটাকে খুঁজে জেনে বের করা অত্যন্ত কঠিন কাজ, যে কারণে বলা হয় যে যৌক্তিক বিভাগ একটি মানসিক প্রক্রিয়া। এই মানসিক প্রক্রিয়ায় একটি সহজ পদ্ধতির মাধ্যমে আরও একটি ভাগ প্রক্রিয়া আছে যেটাকে বলা হয় দ্বিকুটিক বিভাগ প্রক্রিয়া। দ্বিকুটিক বিভাগের অর্থ হলো দুই ভাগে কেটে ফেলা। দ্বিকুটিক বিভাগ এই শব্দটির অর্থ হলো দ্বিকুটিক। দ্বিকুটিক বিভাগ অর্থাৎ দুই ভাগে কেটে ফেলা, দুই ভাগে কেটে যে ভাগ করা সেটাকে বলা হয় দ্বিকুটিক বিভাগ প্রক্রিয়া। তাহলে দ্বিকুটিক বিভাগ এই কথাটি আসলে দুই ভাগে ভাগ করা, এর অর্থ হলো যে একটি শ্রেণীকে এমন ভাগে আমরা দুইটি ভাগে ভাগ করব। একটি হলো তার সদর্থক, অর্থাৎ একটি গুণের উপস্থিতিতে একটি শ্রেণী হবে, আর একটি শ্রেণী যে গুণটির অনুপস্থিতিতে আরেকটি শ্রেণী হবে। তাহলে যেমন এইভাবে ভাগ করতে গিয়ে যদি আমরা, যেমন জীব কথাটিকে যদি আমি ভাগ করি তাহলে দেখা যাবে যে জীবের মধ্যে একটি হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আরেকটিকে যদি বলি অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এভাবে ভাগ করা যাবে। আবার যদি বলি শিক্ষার মাধ্যমে যদি ভাগ করি মানুষকে, তাহলে যাবে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। তাহলে এই জিনিসটি এই জন্যই সহজ যে একটি সদর্থক শ্রেণী আরেকটি যে গুণের ভিত্তিতে করব, একটি হলো সেটি হলো সদর্থক, আর যেটিকে আমরা ওই গুণটি থাকবে না সেটি হলো নৈনর্থক। তাহলে সদর্থক এবং নৈনর্থক এই দুইটি গুণ, এই দুইটি শ্রেণী মিলে মূল শ্রেণীর সমান হবে। তাহলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে সেখানে ত্রুটিগুলিও অনেক কমে যাবে। যদিও এই প্রক্রিয়াটার মধ্যে কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় যে নিয়মগুলোর কথা বলা হয়েছে সেই নিয়মগুলো লঙ্ঘন করলে বিভিন্ন ধরনের দোষ দেখা দেয়। কিন্তু এই দ্বিগুটিক বিভাগের ক্ষেত্রে যদিও এই প্রক্রিয়াটি অনেক লম্বা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটির একটি সহজ পদ্ধতি হলো যে একটি গুণকে সদর্থক ধরে তার বিপরীত বিরুদ্ধ পদগুলোকে আরেকটি নৈনর্থক প্রক্রিয়ায় ধরে বা ভাগে ধরে যে ভাগ করা হয় সেটিকে বলা হয় দ্বিগুটিক বিভাগ প্রক্রিয়া। দ্বিগুটিক বিভাগ প্রক্রিয়া যে দুটি নিয়ম মেনে চলে, একটি হলো বিরোধ নিয়ম, অর্থাৎ একটি পদ সদর্থক হলে আরেকটি পদ নৈনর্থক হবে, একটি পদ সদর্থক হলে আরেকটি পদ নৈনর্থক হবে। অর্থাৎ এক জীব, এই কথাটি যদি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় তাহলে তাকে আর অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলে অভিহিত করা যাবে না। আর যে জীবগুলো অবুদ্ধিবৃত্তি সম্পন্ন তাদেরকে আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলে অভিহিত করা যাবে না। তাহলে এটার একটা সবচেয়ে বড় সুবিধা হলো যে এইখানে এই যৌক্তিক বিভাগের যে অনেকগুলো নিয়ম রয়েছে সেই নিয়মগুলোর কোনটি লঙ্ঘিত হলো আর কোনটি পালিত হলো এইটি বুঝতে যেরকম কষ্ট হয়, এটা একটা লম্বা প্রক্রিয়া। সেই লম্বা জটিল প্রক্রিয়ায় আমরা বাস্তবে অনেক কঠিন হয়ে পড়ে। বাস্তবের ভিত্তিতে যৌক্তিকভাবে কোনো শ্রেণীকে ভাগ করতে গেলে এই প্রক্রিয়াটা অনেক জটিল এবং লম্বা। তাহলে সেই জটিল প্রক্রিয়াটাকে সহজ করার জন্য যুক্তিবিজ্ঞানীগণ একটি বিভাগ প্রক্রিয়া অবলম্বন করেছেন যাকে বলা হয় দ্বিগুটিক বিভাগ প্রক্রিয়া। এই দ্বিগুটিক বিভাগ প্রক্রিয়ায় একটি সদর্থক শ্রেণী আর একটি হলো নৈনর্থক শ্রেণী, এই দুটিকে যোগ করলেই আমরা মূল শ্রেণীর সমব্যাপকতা পাই। তাহলে এই সমব্যাপকতা
বা সমব্যাপক হলে আমাদের মধ্যে ত্রুটিগুলিও অনেক কম হবে বা দোষগুলো অনেক কম সংঘটিত হবে। তাহলে যৌক্তিক বিভাগ প্রক্রিয়ায় এর মধ্যে কিছু সুবিধাও আছে, আবার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো যে এই যে কোনো একটি অংশ সদর্থক আর কোনো একটি অংশ নৈরর্থক, তাহলে এই যে প্রক্রিয়াটা এইভাবে চলতেই থাকলো, তাহলে এটা একটা লম্বা প্রক্রিয়া। তাহলে এই লম্বা প্রক্রিয়া কখন কোথায় কী অবস্থায় গিয়ে শেষ হবে, এটা একটি জটিল বা লম্বা প্রক্রিয়া, যে কারণে এই প্রক্রিয়ার সমালোচনা করা যেতে পারে। তাহলে যৌক্তিক বিভাগের মধ্যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। এখন সীমাবদ্ধতাগুলো হলো যে কেবলমাত্র কোনো শ্রেণীকেই বা কোনো জাতিকেই তার অন্তর্ভুক্ত ছোট ছোট উপশ্রেণীতে ভাগ করা যাবে, কোনো বিশেষ ব্যক্তিকে যৌক্তিকভাবে ভাগ করা যাবে না। কোনো বিশেষ ব্যক্তিকে বা কোনো বিশেষ বস্তুকে যৌক্তিকভাবে ভাগ করতে গেলে একটি দোষ চলে আসবে, যা আমি আগেই আলোচনা করেছি। আবার কোনো বিশেষ ব্যক্তিকে যৌক্তিকভাবে ভাগ করা যায় না, অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা যায়, তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গের যে ভাগ সেটিকে যৌক্তিক বলে অভিহিত করা যায় না, সেখানে একটি দোষ সংঘটিত হয়। তাহলে কোনো বিশেষ গুণেও কোনো কিছুকে যৌক্তিকভাবে ভাগ করা যায় না, সেখানেও একটি দোষ চলে আসে, যাকে বলা হয় গুণগত দোষ। তাহলে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে আরও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন অসীম শ্রেণী, যে অসীম শ্রেণীর যার সীমা আমাদের জানা নেই, তাহলে তাকে আমরা আর যৌক্তিক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। তাহলে এই হলো যৌক্তিক বিভাগের সীমা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আরোহের শ্রেণী বিভাগ পড়ানো হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।